নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ যারা টিভিতে চোখ রেখেছিলেন, একটা দৃশ্য নিশ্চয়ই তাদের নজর কেড়েছে। বালি হাঁসের মতন ষাঁড় দিয়ে আকাশে উঠছে 7টি যুদ্ধ বিমান, মাঝখানে 5টি রাফাল এবং তাদের পাহারায় 2টো সুখোই। ফ্রান্স থেকে ভারত 3 দিনে 7,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এলো ভারতের নতুন বায়ুযোদ্ধা। তার বিস্তারিত বিবরণ আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং রাফালের ধ্বংস ক্ষমতার খুঁটিনাটিও আপনাদের সকলের জানা। আমি শুধু 3টে প্রশ্ন তুলব, উত্তরও দেব। প্রথম প্রশ্ন, ভারত আগেও অনেক যুদ্ধবিমান কিনেছে, রাফাল নিয়ে আমজনতার এত আগ্রহ কেন? উত্তরটা একটু বিস্তারিত। রাফাল বিতর্কিত। গত লোকসভা ভোটে ইস্যু হয়েছিল রাফাল দুর্নীতি। রাহুল গান্ধী সংসদে তুলকালাম করেছিলেন। তারপর বালাকোট, এয়ার স্ট্রাইক ও অভিমন্যু বর্তমানের ডগ ফাইটের পর বায়ুসেনা নিয়ে আমজনতার কিছুটা হলেও আগ্রহ বেড়েছে। আর মানুষের যাতে আগ্রহ, সংবাদ মাধ্যম তাই দেখায়। দ্বিতীয় প্রশ্ন, রাফালকে বিউটি অ্যান্ড দ্য বিস্ট কেন বলা হচ্ছে? বিস্ট কথাটি যে কোনো প্রতিরক্ষার একটা প্রচলিত টার্ম। সাধারণত যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার, উচ্চ শক্তির কামান, ট্যাঙ্ক ইত্যাদিকে বিস্ট বলে। রাফাল অত্যাধুনিক একটা যুদ্ধবিমান এবং তাই সেও একটা বিস্ট। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ রাফালের ঈগল উড়ান দেখে মুগ্ধ। তার মতে এই যুদ্ধবিমান বিস্ট হওয়ার পাশাপাশি বিউটিও বটে। দূরের আকাশে যুদ্ধবিমানের উড়ান দেখতে ভালোই লাগে, কিন্তু যাদের বাড়ি বিমান ঘাঁটির কাছাকাছি তাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়। আর আপনার আকাশে যদি সেই যুদ্ধবিমানটি শত্রু দেশের হয়, তাহলে তো একেবারেই ভালো লাগার কথা নয়। আমার তৃতীয় প্রশ্ন এবং উত্তর, রাফাল কি কাজে ব্যবহার হবে? এর উত্তর আজকের দিনে কোলের খোকাও বলতে পারে। লাদাখে চীনকে বার্তা দিতে রাফাল ব্যবহার করা হবে। আপাতত আম্বালায় গোল্ডেন অ্যারো 17 স্কোয়াড্রনের সদস্য হয়েছে ওই 5টি বিমান। চীনের সঙ্গে সংঘাতের পর জরুরি ভিত্তিতে সুখোই আর মিগও কেনা হচ্ছে। যুদ্ধ লড়ার জন্য নয়, যুদ্ধ ঠেকাতেও হাতে অত্যাধুনিক বড়নাস্ত্র থাকা জরুরি। ভারতের পরমাণু পরীক্ষার যৌক্তিকতা বোঝাতে গিয়ে লোকসভায় বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী ঠিক এই একই কথা। লাদাখে রাফালের উপস্থিতি যদি চীনকে ঠান্ডা রাখে তাহলে তো ভালোই, কিন্তু সেই রাফাল যেন কখনো ব্যবহারের প্রয়োজন না হয়। গত 1.5 বছর ধরে এডিট পেজে আমরা কিন্তু নিজের অবস্থানে অনড়। এখানে কোনোদিন যুদ্ধের জিগির তোলা হবে না। কিন্তু যুদ্ধ যদি অবশ্যম্ভাবী হয় তাহলে তা এড়িয়ে যাবার কোনো উপায় নেই। যুদ্ধ করতেই হবে। খালি হাতে লড়তে আমাদের সেনারা প্রস্তুত। লাদাখে তার প্রমাণ পেয়ে গেছে চীন। অস্ত্র হাতে আমরা দেশ রক্ষায় সক্ষম। কারগিলে তা বুঝেছে পাকিস্তান। আমরা পরমাণু অস্ত্র শক্তিধর, কিন্তু যুদ্ধটা যদি জৈব অস্ত্রের হয় তাহলে আমরা কি তৈরি? আমাদের কথা ছেড়ে দিন, বিশ্বের কোনো দেশেরই কি সেই অস্ত্র ঠেকানোর প্রস্তুতি রয়েছে? করোনা ভাইরাস বেকাবু বিশ্ব মহামারী হয়ে ওঠার পর চীনের বিরুদ্ধে কিন্তু এই সন্দেহটা আরো জোরালো হচ্ছে প্রতিদিন। দ্বিতীয় মহাযুদ্ধে, বিশ্বযুদ্ধে কোনো রণক্ষেত্রে বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল। মহাযুদ্ধের পর জেনেভা কনভেনশনে বিষাক্ত গ্যাস বা রাসায়নিক অস্ত্র প্রয়োগকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। জৈব অস্ত্রের গবেষণা ও প্রয়োগও সমতুল্য অপরাধের পর্যায়েই পড়ে। চীন ও পাকিস্তান কিন্তু সেই পথেই হাঁটছে। জৈব অস্ত্র তৈরির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান ও চীন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। একজন নিজেকে পাঠানের সন্তান বলে পরিচয় দেন, অন্যজন জাতিগত পরিচয় প্রকাশ করেন না। একজন ধর্মের নামে শপথ নিয়ে রাষ্ট্রনেতা,
অন্যজনের কাছে ধর্ম মানে বিষ, আফিমের নেশা। তবু এরা বন্ধু, শুধু বন্ধু নয়, মানব সভ্যতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধের পার্টনার, বলছে এক পশ্চিমী গোয়েন্দা রিপোর্ট। পাকিস্তানের সঙ্গে গোপন সামরিক চুক্তি করেছে চীন। জৈব অস্ত্র তৈরি ও সম্ভার বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। অ্যানথ্রাক্স গবেষণা নিয়ে দুই দেশের 3 বছরের চুক্তি হয়েছে। ডিসেম্বরে করোনা সংক্রমণের কথা প্রথম স্বীকার করে চীন। তখনই ইসরায়েলি ও মার্কিন গুপ্তচরেরা জৈব অস্ত্র তৈরির অভিযোগ তুলেছিল। উহানের ভাইরাস গবেষণার দিকেই সন্দেহ দৃষ্টিতে তাকায় পশ্চিমী বিশ্ব, কিন্তু প্রমাণ ছিল না। এখন গোয়েন্দা রিপোর্ট বলছে উহান ল্যাবকে সামনে রেখেই পাকিস্তান ও চীনের সামরিক চুক্তি হয়েছে। পাক সেনার ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন বা ডেস্টোর সঙ্গে গোপন চুক্তি করেছে চীনের মিলিটারি কমিশন। সংক্রামক রোগের গবেষণা নিয়ে দুই দেশের মধ্যে গোপন চুক্তি হয়েছে। সংক্রামক রোগের গবেষণা নিয়ে চুক্তি হতেই পারে, কিন্তু সেই চুক্তি যদি গোপন চুক্তি হয় তার অর্থ এই গবেষণা রোগ নির্ণয় বা নিরাময় নিয়ে নয়, এই চুক্তি রোগ ছড়ানোর চুক্তি। গোয়েন্দা রিপোর্টে খবর, চীন পাকিস্তান গোপন গবেষণার সব সহায়তা করছে উহানের বিতর্কিত ল্যাব। জৈব অস্ত্র তৈরি ও প্রয়োগ নিয়ে চীন পাক গবেষণা অনেক দূর এগিয়ে গেছে। পাকিস্তানি বিজ্ঞানীদের জৈব অস্ত্র তৈরির প্রশিক্ষণও দিচ্ছে উহানের ল্যাব। পাকিস্তান যাতে নিজের ভাইরাসের ভান্ডার তৈরি করতে পারে তার চেষ্টা চলছে। ত্রিমিন কঙ্গো হেমারেজিক ফিভার ভাইরাস তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশ। সিসিএইচএফ ভাইরাসের উপসর্গ এবং মারণ ক্ষমতা অনেকটা ইবোলা ভাইরাসের মতো। পাকিস্তানের মূলধারার বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এই গবেষণার বাইরে রাখা হয়েছে। শুধু তাই নয়, এমন সব ল্যাবে বিজ্ঞানীরা পরীক্ষা চালাচ্ছেন যেগুলির পরিকাঠামো মোটেও পোক্ত নয়। সেখান থেকেও রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। চীনের পরিকল্পনা আরও বিপজ্জনক। জিনগতভাবে নির্দিষ্ট জাতিকে টার্গেট করার ভাইরাস বানাতে চাইছে চীন, অর্থাৎ ভারতীয়, আফ্রিকান, ইউরোপিয়ান এমন জাতি ধ্বংসকারী ভাইরাস। সূত্রের খবর, চীন নিজের সীমান্তের বাইরে সেই ভাইরাস পরীক্ষা করতে চায়। পাকিস্তানকে দিয়ে চীন এই ভাইরাস পরীক্ষা করাতে পারে বলে সন্দেহ। পাকিস্তান জৈব অস্ত্র প্রয়োগ করলে তার নিশানা যে ভারত হবে তার বলার অপেক্ষা রাখে না। চীনের নিশানাও সম্ভবত ভারতই, কিন্তু নিজের হাতে পাপ কাজটি না করে চীন তা পাকিস্তানকে দিয়ে করাতে চায়, বলছে পশ্চিমী গোয়েন্দাদের রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র মনমোহন সিংয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে দুটি কথা বলেছিলেন জর্জ বুশ। প্রথমত, ভারতে সবচেয়ে বেশি মুসলিমদের বাস, কিন্তু একজনও আল কায়দা বা তালিবান জঙ্গি নেই। আর দ্বিতীয়, ভারত বিপজ্জনক শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। দুটি কথা আজ 15 বছর পরেও প্রাসঙ্গিক। ভারতের বিপদ যে কত বড় তা চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র দেখলেই বোঝা যায়। কিন্তু শকুনের সাপে গরু মরে না। চীন ও পাকিস্তান চাইলেই তাই ভারতের ক্ষতি হবে না। লাদাখে ভারতকে ঘাঁটাতে গিয়ে ড্রাগন এখন বেকায়দায়। শি জিনপিংয়ের আগ্রাসী বিদেশ নীতি চীনকে সকলের শত্রু করে ফেলেছে। তারপর নিজের দেশে কৃষি ও শিল্পের উৎপাদনে ধস নেমেছে এবং করোনা দ্বিতীয়বার ঘুরে এসেছে চীনে। যে ক্যালকুলেশন করে চীনের প্রেসিডেন্ট এগিয়েছিলেন তার মিলছে না। চীন সাগর ও ভারত মহাসাগরেও ড্রাগন এখন জলবন্দী। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের চতুর্মুখী অক্ষ একটা তৈরি হয়ে গেছে এবং ভারতকে পাল্টা প্যাঁচে ফেলতে নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে পাল্টা চতুর্ভুজ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বেজিং। কিন্তু ধারে ধারে দুটি চতুর্ভুজ একেবারেই সমকক্ষ নয়। 5ই অগস্ট অনুচ্ছেদ 370 বিলোপের বর্ষপূর্তি। সেদিন প্রতিবাদের 18 দফা কর্মসূচি নিয়েছে পাকিস্তান, তাতেও চীন সামিল। যদিও কূটনীতির যুদ্ধে এসব পদক্ষেপ যে জোরালো হাতিয়ার নয় তা বেজিং কর্তারা এতদিনে বুঝে গেছেন নিশ্চয়ই। কিন্তু উপায় কি? তারা কতটা এগিয়ে গেছেন যে ফেরার উপায় নেই? চীন নিজের ফাঁদেই ফেসে গেছে। পাহাড় যতদিন সবুজ, জ্বালানির জন্য কাঠের অভাব হবে না, চীনের প্রাচীন প্রবাদ। দেশীয় শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠকে এই প্রবাদই আউড়ে বরাভয় দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভয় দেওয়ার অর্থ একটাই, চীনের শিল্পপতিরা ভয় পেয়েছেন। করোনা লকডাউনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের অর্থনীতি। দেশ জুড়ে বেকারি চরমে উঠেছে, ধাক্কা খেয়েছে শিল্প বাণিজ্য। অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছেন শি জিনপিং। শিল্পপতিদের আশ্বস্ত করছেন তার সরকারের নীতি ঠিক এবং তা দিয়েই চীন বিশ্ব জয় করবেন। তাই কি জিনপিং এর ক্যাপ্টেনশিপে টিম চায়না পারফরমেন্স কিন্তু বেশ খারাপ।
আমেরিকার সঙ্গে শিল্পযুদ্ধে জড়িয়ে বাণিজ্যের ক্ষতি করেছে চীন। কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত, চীনা কনসুলেট বন্ধ করেছে আমেরিকা। লাদাখে ভারতের সঙ্গে অকারণ সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে চীন। হংকংয়ে জাতীয় সুরক্ষা আইন কার্যকর করতে গিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে তারা। হংকংকে কেন্দ্র করে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে। জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারে ভাবমূর্তি নষ্ট হয়েছে। চীনের সবচেয়ে বড় ক্ষতি করেছে করোনা সংক্রমণ। বিশ্ব মহামারীর কারণেই চীনকে আজ সারা বিশ্ববাসী সন্দেহের চোখে দেখে। বিশ্বের বিভিন্ন দেশে জাতি বৈষম্যের শিকার হচ্ছেন চীনের নাগরিকরা। ক্ষতি হয়েছে অর্থনীতিতেও। লাদাখে হামলার জেরে 59টি চীনা কোম্পানিকে নিষিদ্ধ করেছে ভারত। ভারতের বিশাল ও লাভজনক বাজার থেকে বঞ্চিত চীনের শিল্পক্ষেত্র। ইউরোপ ও আমেরিকায় চীনের হুয়াওই প্রযুক্তি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, যেসব দেশের সঙ্গে কোনোদিন চীনের শত্রুতা ছিল না, তাদের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে ড্রাগন অর্থনীতি। হুয়াই কর্তার বিচারকে কেন্দ্র করে চীন কানাডার সম্পর্ক খারাপ হয়েছে। 2 নাগরিককে শাস্তি দেওয়া নিয়ে চীনের ওপর রীতিমতো বিরক্ত কানাডা। সেনকাকু দ্বীপের মালিকানাকে কেন্দ্র করে জাপানের সঙ্গে সম্পর্ক খারাপ। বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মরত চীনা বিশেষজ্ঞরাই বলছেন, শি জিনপিং এর রাষ্ট্রনীতি চীনেরই ক্ষতি করছে। ক্ষমতা কুক্ষিগত করার যে নীতি চীনের প্রেসিডেন্ট নিয়েছেন, তাতে পার্টির ভেতর থেকেই বিরুদ্ধ স্বর উঠে আসছে। কঠোর হাতে তা দমন করা হচ্ছে। করোনা দমন নিয়ে চীনের সমালোচনা করে শাস্তি পেয়েছেন চীনের এক অধ্যাপক। এক ইন্টারনেট সেনানীও উধাও হয়ে গেছে। জাতীয় সুরক্ষার নামে হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর নেমে এসেছে শাস্তির খাড়া। বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে গোটা বিশ্বকে নিজের ও নিজের দেশের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন জিনপিং। বিশ্বজয়ের স্বপ্ন তিনি দেখেছিলেন ঠিকই, কিন্তু অতি উচ্চাকাঙ্ক্ষায় বোধহয় হিতে বিপরীত হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সমুদ্র মন্থনে ওঠা অমৃতেরও সুষম গণবন্টন হয়নি। দেবতারা পেয়েছিলেন, দানবরা পায়নি। রাহুকেতু চুরি করে খেয়েছিল। পুরাণ গবেষকদের একাংশের মত, অমৃত সম্ভবত কোনো একটা জীবনদায়ী ওষুধ, আর হলাহল হলো সেই ওষুধের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। সমুদ্র মন্থনের সময় অমৃত বন্টনে কালোবাজারি করে দেন শ্বেতাঙ্গ দেবতারা, আর কৃষ্ণাঙ্গ দানবদের তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছিল। গোটা ঘটনাটি পৌরাণিক আখ্যানের আকারে লিপিবদ্ধ হয়েছে। আর বিষ্ণুর পক্ষপাতিত্বের দিকটি ধরলে পৌরাণিক বিতর্ক নতুন আঙ্গিক খোলে। পশ্চিম বিশেষজ্ঞরা তারা কিন্তু ইদানিং বলছেন যে হিন্দু পুরাণ ও মহাকাব্যের এখানেই নিরাপত্তা। দেবতাদের চরিত্র ভালো মন্দ দিয়ে তৈরি, কারো আচরণই সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু সেটা আলাদা বিতর্ক। সমুদ্র মন্থনের থেকে যে টেক অ্যাওয়ে পয়েন্টটা আমরা এখানে নিতে পারি, তা হলো ওষুধের কালোবাজারি। সে যুগে হয়েছিল, এই যুগে হচ্ছে। করোনার চিকিৎসার ওষুধ রেমডেসিভির বেশ দামি, আর আবার তাকে নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেছে। ফলে কোথাও কোথাও ওষুধ বহুমূল্য হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার কড়া হাতে বিষয়টির মোকাবেলা করতে চায়, তবে ওষুধ ডিস্ট্রিবিউটরদের দুর্নীতির কালো হাত এত ছড়ানো যে এক কথায় সমস্যাটির সমাধান হচ্ছে না। মহারাষ্ট্রের থানেতে রেমডেসিভির উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে 40,000 টাকার ওষুধ। আগেও এমন এক চক্রের পর্দাফাঁস হয়। করোনার ওষুধের কালোবাজারি চিন্তায় রেখেছে কেন্দ্রকে। ওষুধ বিষয়ক দফতর জানতে পেরেছে, মুম্বাইয়ে কোথাও কোথাও 10 গুণ বেশি দামে বিকোচ্ছে রেমডেসিভির। মহারাষ্ট্রে রেমডেসিভিরের কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে বলে সন্দেহ। অসাধু ডিস্ট্রিবিউটররা ওষুধের মজুতদারি শুরু করেছে বলেও আশঙ্কা। রেমডেসিভির দামি ওষুধ, এক একটি ভায়েলের দাম কয়েক হাজার টাকা। দামের কোনো ঊর্ধ্বসীমাও নেই। হেটারো কোম্পানির তৈরি রেমডেসিভিরের দাম ভায়েল প্রতি 5,400 টাকা। মাইলান কোম্পানির ওষুধ বিক্রি হচ্ছে প্রতি ভায়েল 4,800 টাকা দামে। সিপলা কোম্পানি সেই রেমডেসিভির বিক্রি করছে প্রতি ভায়েল 4,000 টাকায়। ডক্টর রেড্ডিজ জাইডাস কাডিলা এখনও ওষুধ তৈরির অনুমতির অপেক্ষায় রয়েছে। ভারতে প্রতিদিন 20,000 ভায়েল রেমডেসিভির উৎপাদন করছে কোম্পানিগুলো। ভারত ছাড়াও 100টির বেশি দেশে রেমডেসিভির রফতানি করা হচ্ছে। কয়েকটি বেসরকারি হাসপাতালে বিল বাড়াতে যথেচ্ছ এই ওষুধ লিখছেন ডাক্তাররা। সব ক্ষেত্রে এই ওষুধের প্রয়োজনও হয়তো নেই, রোগীর আত্মীয়রা নন। এই সন্দেহ কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালের, যার ফলে ওষুধের চাহিদা বাড়ছে। যোগান বাড়াতে ওষুধ নির্মাতাদের ওপর চাপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
3 এবং 10 জুলাই ওষুধ নির্মাতাদের সঙ্গে কথা বলেছে ওষুধ বিষয়ক দপ্তর। কেন্দ্র ওষুধের উৎপাদন বাড়াতে চাপ দিলেও ওষুধ নির্মাতা কোম্পানিগুলো নারাজ। কোম্পানিগুলোর যুক্তি, 14টি কাঁচামাল নিয়ে 22টি প্রক্রিয়ায় রেমডেসিভির তৈরি হয়। রেমডেসিভিরের একটি ভায়াল তৈরি হতে প্রায় 14 দিন সময় লাগে। তৈরি ওষুধের লাইপোফিলাইজেশনের জন্য আরও 4 দিন সময় দিতে হয়। তাই কেন্দ্র বললেই ওষুধের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তাছাড়া উৎপাদন বাড়াতে হলে বাড়তি লগ্নিও প্রয়োজন। কিন্তু ইতিমধ্যে করোনার ভ্যাকসিন বাজারে এসে গেলে কেউ আর ওষুধ কিনবে না, পুরো টাকাটাই জলে যাবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। রাম জীবনী, অযোধ্যায় জীবনী, রাম জন্মভূমির আন্দোলন, কোর্টের লড়াই, ভোটের লড়াই, সব লেখা হচ্ছে তামার পাতায়। অযোধ্যার রাম মন্দিরের নিচে পোঁতা থাকবে সেই ক্যাপসুল। যদি সভ্যতার ধ্বংস হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য তাই নাকি হবে পথ প্রদর্শক। এই হচ্ছে রাম মন্দিরের পরিকল্পনা। তৈরি হওয়ার পর এমনই দেখতে হবে। বিশ্বের সবচেয়ে আলোচিত সৌধের 3D অ্যানিমেশন ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই অনেক দর্শক দেখে ফেলেছেন। উপরে 3 তলা, আর নিচে রাম মন্দিরের নিচে কি থাকবে? রাম মন্দিরের নিচে থাকবে ইতিহাস। রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাস লেখা টাইম ক্যাপসুল। তামার পাতে সংস্কৃত ভাষায় সেই টাইম ক্যাপসুল লেখা হবে। মন্দিরের মেঝের 200 ফুট গভীরে ক্যাপসুল পোঁতা থাকবে। অযোধ্যার ইতিহাস ও রামের জীবনীও ক্যাপসুলে থাকবে। কোর্টের ভিতরে ও বাইরে মন্দির আন্দোলনেরও ইতিহাস থাকবে। তবে ভিত পুজোর সময় টাইম ক্যাপসুল পোঁতা হচ্ছে না। পরে কোনো সময় তাম্রপত্রগুলি পুঁতে দেওয়া হবে। এর উদ্দেশ্য কি? রাম জন্মভূমির তীর্থক্ষেত্র সংগঠনের দাবি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অযোধ্যা সংগ্রামের বিবরণ লিখে যাওয়াই তাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।